কি ডাকছে, শিবলু ভাই গেছে। আমাদের গতকালকে শ্যামপুরে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের সভাপতিত্ব মোহাম্মদ চাচার করার কথা, তাকেও ডাকছে। তো সে সভাপতিত্ব বসে আছে পাশে। আমি বললাম, চেয়ারম্যান সাহেব ডাকছে, আপনার তো ওইখানে যাওয়া দরকার। সে আসার পরে তো সিনিয়র নেতাদের সাথে ওইভাবে সময় দিতে পারে নাই, সুতরাং আপনাদেরকে সে বর্তমান নির্বাচন বা প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মনে করে আপনি ডাকছে, আপনি যান। তারপরে চেয়ারম্যান সাহেবের পিএস মেহেদি ভাইকে ফোন করে বলছি, যেহেতু লেটে গেছে, যে সে যেন দেখা করতে, এবং দেখা করার পরে যেন সে আসে। যে ওনারা দেখা করছেন এবং তার আগে আমাদের সাথে যে কথাবার্তাগুলো বলেছেন, প্রকৃত অর্থেই যেটা ওপেনও বলা যায়, আমরা সবসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, এখন পূর্ণাঙ্গ দায়িত্ব পেয়েছেন জনাব তারেক রহমান সাহেবকে মানে অনেক তিক্ত কথা আমরা বলতে পারি। আমি এবং আমার সেক্রেটারি রাশেদ খান, তিনিও আমাদেরকে খুব আপন করে মানে বলবেন, একটা এত বড় সিনিয়র নেতার সাথে কথা বলতে গেলে তো অনেকের ইতস্তত বোধ। আমরা তাকে অনেক কথা বলছি, যেগুলো সাজেশন মূলক, কিন্তু আমরা বলেছি যে আপনি এটা বেদবি নেবেন না, এটা আমরা আপনাকে সাজেশন, আমাদের ব্যক্তিগত অভিমতটা আমরা শেয়ারিং করি। সেই আপনার ফেসিবাদ পতনের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে এই অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন এবং আগামীতে সরকার এবং রাজনীতিতে যারা সরকার চালায়, এটা নির্বাচন হয়ে গেলেই কিন্তু দেশের বর্তমান যে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে না। সেটা আমরা পরিষ্কার বলছি। আপনার বাবা জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার সময় বলতে গেলে এখানে কিছু উগ্রপন্থী লোকজনের একটা উত্থান হয়েছিল, যার ফলে আন্তর্জাতিক রাজনৈতিক ইকুয়েশন, নানান ঘটনার কারণে কিন্তু জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তারেক রহমানের জন্য সেই জিয়াউর রহমান যে চ্যালেঞ্জটা মোকাবেলা করেছে, ওই ধরনের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। সেই জন্য বলছি যে একটা লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্স, এবং যেহেতু ইয়ংরা এখানে এই ফেসিবাদ পতনে আন্দোলন সংগ্রাম করে তরুণদের মধ্যে একটা জাগরণ ঘটিয়েছে, গতানুগতিক রাজনীতির বাইরের তরুণরা চিন্তা করতে পারছে। তো তরুণদেরকে আপনার বুঝতে হবে, আর আমরা তো আপনার পাশে ছিলাম, সুতরাং আমাদেরকে আপনার ভবিষ্যতের জন্য প্রয়োজন। এখন আমাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করবেন, আমরা তো তরুণদের প্রতিনিধিত্ব করে আন্দোলন সংগ্রামে দেখছেন ত্যাগ আছে, কিন্তু আমাদের পার্টির লোকজন অসন্তুষ্ট যে আমরা 2টা সিটে আসন সমঝোতা, যদিও আমাদের আরো কিছু কথাবার্তা আলাপ আলোচনা হয়, সেগুলো এখন পাবলিকলি বলতে চাই না। তো এটা বলছি যে এইটুকু, যে আমার তাদের সাথে একটা হ্যাপি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং আমরা আন্দোলন সংগ্রাম থেকেই বলে আসছিলাম। বিএনপি বলছে যে আন্দোলন একসাথে, যুগপৎ আন্দোলনের মৃত্যুদের নিয়ে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী জাতীয় সরকার। এটা কিন্তু এই 5ই আগস্টের পরে তারেক রহমান বা বিএনপি বলে নাই, এটা 2 বছর আগে থেকে বলতেছে। তো মাঝখানে সত্যিকার অর্থে আমার কিংবা আমাদের বক্তব্য শুনে অনেক মনে করছে যে আমরা বিএনপির সাথে নাই। তো যেই কারণে বিশেষ করে এখানে এই 5ই আগস্টের পরপরই আমি, মান্না ভাই, জোনায়েদ সাকি ভাই সহ বেশ কয়েকজন নেতার আসনে কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে একটা চিঠি দিয়েছিল যে সহযোগিতার জন্য। সহযোগিতা বলতে আসলে ওইটাই কিন্তু একটা নির্দেশনা ছিল যে এই আসনে তারা ভবিষ্যতে নির্বাচন করবে, কাজে আপনারা প্রতিযোগিতা করে নিজেদের মধ্যে যেন সম্পর্কের অবনতি না হয়, বা এখন থেকে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থেকে। আমার এলাকা পটুয়াখালী 3 থেকে, এটা আমি অনেক আগেই বলছিলাম যে অন্তত এলাকা থেকে নির্বাচন করবো। তো মাঝখানে আওয়ামী লীগের আমল একবার সাহারা খাতুন মারা যাওয়ার পরে কিছু চ্যানেল নিউজ করছিল যে আমি তখন ভিপি ছিলাম, যে 18 আসন থেকে নির্বাচন করতে পারি। এই জন্য বোধহয় ওনার কাছে গেছে যে ঢাকা থেকেও আমি নির্বাচন করতে পারি, বা যাই হোক, আমাকে তার কাছের লোক যে জিজ্ঞেস করছে আপনার কি ঢাকায় চয়েস আছে কিনা, ঢাকায় কোনো চিন্তা করছেন কিনা। আমি বললাম না, আমি একটাতেই নির্বাচন করতেছি, প্রথম নির্বাচনটা এলাকা থেকে করতেছি। আমার কিন্তু দ্বিতীয়বার বলে নাই যে ভাই আমার ওখানে একটু সমস্যা আছে, আপনি একটু অল্টারনেটিভ চুজ করেন। তো আমাকে কখনো বলেও নাই, যে কারণে কিন্তু আমি ওইভাবে পূর্ণাঙ্গ এখানে প্রস্তুতি নেওয়া বা আমার কার্যক্রম করা, সেটা আমি করে গিয়েছি। এবং আমি চেষ্টা করেছিলাম যে বিএনপির জেলা, উপজেলার থেকে সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে একটা সম্পর্ক উন্নয়ন করা। কারণ ঢাকা আন্দোলন সংগ্রাম থেকে অদ্যবধি আমার চলাফেরার সার্কেলটা, সহযোগিতাকারী সার্কেলটা বড় একটা অংশই বিএনপির নেতৃত্ব। আন্দোলন থেকে শুরু করে আমাকে বলা চলে আর্থিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে, বিভিন্নভাবে, সে সময় জামাতও করেছে, কিন্তু বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিংটা আমার বেশি ছিল।
এমন কেউ যে কিছু দেখছেন না আমি একটা ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে আসছি, ওইটা কিন্তু এক বিএনপি নেতা, তার পার্সোনাল গাড়ি, বলছে ভাই আপনি নিয়ে যান এলাকায়। আমি বলছি আমার গাড়ির তো সমস্যা, তার গাড়ি দিয়ে দিচ্ছে, মানে নিয়ে যান। কাউরে যদি বলি কোনো সময় টাকা পয়সা ধরেন মানে ঈদের সময় মানে তাদের সাথে ওরকম একটা আন্তরিক সম্পর্ক মানে পাঠাই দেয় টাকা পয়সা অনেকে। যেমন কিছু আগে বাড়ি আসার আগে জুতা কিনতে ঢুকছিলাম গুলশান একটা শোরুমে, আমার চিন্তা ভাবনা ছিল আমি 4-5 হাজার টাকার মধ্যে জুতা কিনবো। আর আজিজুল পরে হেলাল ভাই ওইখানে বলছে যে সে একটা দেখাচ্ছে ভাই তুমি এটা নয়, এটা তোমার পায়ে মানাবে, গ্রামে যাইবা। তো আমি বলছি আজিজুল পরে হেলাল ভাই দেবে তাহলে একটু বেশি দাম দিন, আমি তো টাকা দেবো না, আর বড় ভাই দিবে। আমি কিন্তু 12,000 টাকা তোমার একটা জুতা নিয়ে নিছি। তো ওনাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন জায়গার নেতৃবৃন্দের সাথে আসলে আমার একটা এতটা আন্তরিক সম্পর্ক, এবং তারা এটা ওন করে, যেটা কুট্টিদা বলেছিল আসলে আমি নিজের কথা নিজে বলতে চাই না। আজকের যে পরিবর্তিত প্রেক্ষাপট, শিরিন আপা যেটা বললো যে একটা এক্সাম্পল দিয়ে যে মহিলা মানুষ হয়তো একটু স্যাক্রিফাইস করে, যেমন আদালতে জামিনের ক্ষেত্রেও বলা আছে যে নারী, শিশু, বৃদ্ধা, বয়স্ক এই বিবেচনায় জামিন দেওয়ার জন্য ম্যাডামের জন্য যে এই গ্রাউন্ডে কয়েকবার জামিন চাওয়া হয়েছিল কিন্তু রিফিউজ করেছিল, এবং উনি একটা সুস্থ মানুষ হিসেবে জেলে গিয়েছেন। শেষ পর্যন্ত তার সাথে কি হয়েছে, কি প্রতিহিংসা পড়েন, এটা তো বলার অবকাশ রাখে না। এটা আমরা এখন ভোটের জন্য যদি বলে যে ভাই শেখ হাসিনার বিরুদ্ধে এই কথা বলেন না, সত্য কথা তো বলতে হবে। তার রেকর্ড ফাঁস হয়েছে, সে বলছে কি যে ক্যান্টনমেন্টে আমাকে যেদিন ঢুকতে দেয়নি সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে বাড়ি থেকে বের করবো। এবং রাজনীতি যারা করে জাতীয় পর্যায়ে তাদের অন্তত পারস্পরিক একটা সম্মান থাকা দরকার। খালেদা জিয়া কখনো শেখ হাসিনা কিংবা শেখ মুজিবুর রহমানের নাম মেনশন করে দেখবেন পার্লামেন্টে তার বক্তব্য একটা বাজে কথাও বলেন, বরঞ্চ 2008-এর পার্লামেন্টেও সে দাঁড়িয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শেখ মুজিবুর রহমান সকল জাতীয় নেতৃবৃন্দের প্রতি সম্মান জানিয়ে কথা বলতো সবসময়। বিপরীতে কি শেখ হাসিনা যেভাবে তাকে ব্যক্তিগতভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং আক্রমণাত্মক ভাষায় কথা বলা, এটা কিন্তু আপনারা দেখেছেন। তো এই কারণেই যেটা মানে খালেদার থেকে সবাই পছন্দ করে যে ওনার একটা রুচিশীল বক্তব্যের একটা মাধুর্যতা, শব্দ বাক্য। ডক্টর ইউনূসকে নিয়ে ওই পার্লামেন্টে বক্তব্য দিয়েছিল, 8-এর পার্লামেন্টে। কিছুদিন আগে দেখলাম যে চিফ অ্যাডভাইজারের পেজ থেকে সার্চ, ওই সময় সে গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূস হয়রানি নিয়ে বলছিল। তো খালেদা জিয়ার কিন্তু এই ধরনের একটা ইনক্লুসিভ এবং একটা দূরদৃষ্টি সম্পন্ন একটা মানবিক মানসিকতা ছিল বিধেই কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুর পরে যে সমস্ত গৃহবধূ থেকে রাজনীতির মাঠে এবং রাজনীতির মাঠ থেকে রাষ্ট্রপ্রধান, বিশ্বের মধ্যে দ্বিতীয় মুসলিম প্রধান নারী প্রধানমন্ত্রী, এশিয়ার মধ্যে দ্বিতীয়, তো ওনার এটা সম্মান হয়েছিল। এবং ওনার নেতৃত্বে দেখেন বিএনপিতে যারা কাজ করেছে, সালাম তালুকদার মতো লোকেরা, ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো লোকেরা, বদরুদ্দোজা চৌধুরীর মতো অনেক কিন্তু লার্নেড লোকেরা, এবং ওই সময়ে দেশের সমাজের মাথা, তারা কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ক্ষমতা এনেছে। এবং 91-এর সময় ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে এই যে ছাত্র দল, ওই সময় প্রকৃত অর্থে এখানে যারা সিনিয়র তারা জানে বিএনপির সাংগঠনিক অবস্থা অত শক্তিশালী ছিল না। বিএনপির সাংগঠনিক অবস্থানটা ছিল, ছাত্র দলটা ভাইব্রেন্ট ছিল, শক্তিশালী ছিল, এবং ওই ছাত্র দলের উপরে ভর করেই কিন্তু 91 বিএনপি ক্ষমতায় আসে। সো যেই কারণে আমি তারেক রহমান সাহেবের একটা পলিসি দেখেছি, ছাত্রদল করা লোকজনকে উনি বিভিন্ন নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছেন, দায়িত্ব দেন বিভিন্ন কাজে। আমি ব্যক্তিগতভাবে এটা পর্যবেক্ষণ করেছি যে উনি কাদেরকে দিয়ে কি কাজ করান, কাদেরকে কি দায়িত্ব দেন। যদি ছাত্রদল, কারণ এটা ঠিক, এটা হচ্ছে দলের একবারে খাঁটি র প্রোডাক্ট, ছাত্রদল থেকে দলে উঠে এসেছেন। এবং দেখেন এহসানুল্লাহ মিলন ভাই চাঁদপুরের মাঝখানে মনোনয়ন পান নাই, এইবার আবার মনোনয়ন দিয়েছেন কিন্তু, কারণ ওনারা ছাত্রদলের ফাউন্ডার নেতা। এরকম দেখেছি এইবার অনেককে বিভিন্ন সময় বঞ্চিত ছিলেন, অনেককে দিয়েছেন। আসলে কোনো বড় দলই আপনার কাছে যত থাকুক, আপনি একবার সবাইকে খুশি করতে পারবেন না। তো যেটা আমি বলছিলাম যে এখানে আমি জোটের জায়গা থেকে মনোনয়ন চেয়েছি, স্বাভাবিকভাবেই এটা আমি মনে করি আমি তো তারেক রহমানের কাছে এটা ডিজার্ভ করি যে আমি একটা দলের প্রধান হয়ে, আমি ডাকসুর বিপি ছিলাম, 28 বছর পর নির্বাচন হয়েছে। এই আন্দোলন সংগ্রামে আমি তো ভাই শেখ হাসিনার সাথে হাত মিলালে মন্ত্রী হয়ে যেতাম, আরো আগে 100 কোটি টাকার মালিক হয়ে যেতাম। তাই ডাকসুর বিপি থাকা অবস্থায় জিয়াউদ্দিন বাবলু সাহেবরা অনেক এমপি হয়েছেন, মন্ত্রী হয়ে গেছে। তো আমার তো সে অপশন ছিল, বরঞ্চ আমি তো নির্যাতন নিপীড়নকে বেছে নিয়েছি। আমি মানুষের মধ্যে জাগরণ তৈরি করার জন্য তারেক রহমানের বলা চলে যেটা মানে একেবারে জন্মস্থান, সেই বগুড়া গিয়েছি, সেখানেও গিয়ে হামলার শিকার হয়েছে।
আমি ব্রাহ্মণবাড়িতে সেখানেও গিয়ে হামলার শিকার হয়েছি। আমি তো ঢাকার বাইরে না গেলেও পারতাম। আমি গেছিলাম কেন? যে আমি এটা বুঝতে পেরেছিলাম যে তরুণরা, যুবকরা যদি আসলে প্রতিবাদী না হয়, তাদের যদি জাগরণ না ঘটানো যায়, তাহলে এই পরিস্থিতির উত্তরণ ঘটানো যাবে না। সেটা করতে গিয়ে কিন্তু আমি শারীরিকভাবে আহত হয়েছি। এবং এই শিরিন আপার সাথে বলছিলাম যে এই জুলাইয়ের মধ্যে রাজনৈতিক, যেটা বলছিল, আগে সিনিয়র নেতাদের গ্রেপ্তার করলো, পুলিশ বলেন সবাই একটু সম্মান করতো। জেলখানায় তাদের একটা আপনার চেয়ারে বসতে, অনেকে বই কলম দিত লেখালেখির জন্য, পত্রিকা দিত। এইবার নিপুণ রায় আমাদের পাশের রুমে ছিলেন, মহিলা নেত্রী, উনি জরায়ু অপারেশন করেছেন। উনি বলছিল ভাই আমি এই বসতে পারি না, ওনাকে একটা চেয়ার দেন। চেয়ারটা দেন, আমরা 3 ঘন্টা চেয়ারটা দেন। উনি রিজভি ভাইয়ের কাছে বলছে চাচা আমরা ওই একই রুমে ছিলাম, নজরুল ইসলাম খানের মতো মানুষ, তার ওয়াইফ অসুস্থ, তাদের মতো মানুষ ধরে নিয়ে আসা হয়েছে। দলের বাইরেও তার একটা ন্যাশনাল আইডেন্টিটি আছে, তাকেও কিন্তু জুলাইয়া পিটাইছে। টুকু ভাইকে জুলাই পিটাইছে, নীরব ভাইকে, ইনক্লুডিং আমাকে। জামাতের সেক্রেটারিকে আমি দেখেছি, সে হয়তো সিনিয়ররা সবকিছু বলে না, কিন্তু আমরা দেখছি যে যে যাচ্ছে এবং রিমান্ড থেকে আসতেছে, তার চেহারাটা দেখা যায় খোলা, ঘাড়ের এদিকে খোলা, এগুলো দেখে বোঝা যাচ্ছে যে টর্চার করতেছে। একজনে পরিষ্কারই বলছে যে ভাই আমাদের নির্দেশনা আছে, আপনাদের এদেরকে জাতীয় নেতা, সিনিয়র নেতা যারা, এর মায়ের ভিডিও সরাসরি শেখ হাসিনার কাছে পাঠানো, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো। তো একজন অফিসার পাইছিলাম ভালো, তিনি মিরপুরের আপনার উপ পুলিশ কমিশনার ছিলেন। আমার আর বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ভাই একই হ্যান্ডকাপে দুজনকে পড়াইছে। তো তার রুমে যে প্রথমে একটু ঝাড়ি মারলো, কি খবর আপনারা এই মেট্রো রেলে আগুন দিচ্ছেন, বনানী এই ভবন অগ্নিসংযোগ করছেন, এই সমস্ত কথাবার্তা বললা। ভাই এগুলো তো জানি কি হয়েছে না হয়েছে, আমার আপনাদের কাছে খুব বেশি জিজ্ঞানের কিছু নাই, কিন্তু আমাদের নির্দেশনা আছে আপনাদেরকে পিটাইয়া লুলা করে দেওয়ার। আপনারা যাওয়ার সময় একটু খোরাই করে আইটা যায়, যাতে মনে হয় যে আপনাদেরকে মারা হয়েছে। মানে একজন অফিসার পাইছিলাম শুধু ভালো, এটা বললাম, যেটা ওনার নামটা ভুলে গেছে আসলে। তো এই একটা অফিসার, আর বাকি অফিসারদের যে রাফ ব্যবহার, বললাম যে